স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। ইরান ইসরায়েল যুদ্ধের অবসানে আশার আলো দেখা যাচ্ছে। যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ঘোষণার পর উভয় পক্ষ থেকেই ইতিবাচক সাড়া মিলেছে। এক বিবৃতিতে ইসরায়েলি সরকার জানায়, ইরানের পরমাণু অস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি দূর করেছে তেল আবিব। ইরানের প্রেস টিভিও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি শুরুর খবর প্রচার করছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইসরায়েল যদি তাদের অবৈধ হামলা বন্ধ করে তবে যুদ্ধবিরতিতে যাবে তার দেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে প্রথমে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেন। তবে এর আগেই কয়েক দফা পাল্টাপাল্টি হামলায় কেঁপে ওঠে ইরান ও ইসরায়েল। টাইমস অফ ইসরায়েল জানায়, ইরান থেকে চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বীরশেবাতে 4 জন নিহত এবং আরও কয়েকজন আহত হন। বিপরীতে তেহরানে চালানো ইসরায়েলের হামলায় সেদিক সাবের নামের ইরানের আরও একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। দেশের খবর। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী বা স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 1 জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিন নির্ধারণ করেন। এর আগে সকালে ট্রাইব্যুনাল জানায়, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় হত্যার পর 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় 16 জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল হবে 2 জুলাই। এ মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফি এবং শহীদুল ইসলাম সহ 7 জনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল 1-এ 3টি মামলার দিন ধার্য ছিল। একটি ছিল শেখ হাসিনা অ্যান্ড 2 আদার্সের পত্রিকা বিজ্ঞপ্তি দাখিলের জন্য। প্রসিকিউশনের পক্ষে পত্রিকা বিজ্ঞপ্তি চাওয়া হয়েছিল। ট্রাইব্যুনাল পত্রিকা বিজ্ঞপ্তি দিয়েছিলেন, পত্রিকা পেপার পাবলিকেশন হয়েছে, পত্রিকা বিজ্ঞপ্তি নথিতে সামিল হয়েছে। পরবর্তী দিন চার্জ হিয়ারিংয়ের জন্য অর্থাৎ 1 জুলাই ধার্য করা হয়েছে এবং ইতিমধ্যে ট্রাইব্যুনাল অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন। তারপর 1 জুলাই চার্জ হিয়ারিং হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা ও ঘেরাওয়ের আলটিমেটাম দিয়েছেন চাকরিচ্যুত ও কারামুক্ত বিডিআরের সদস্য এবং তাদের স্বজনেরা। দাবি আদায়ের লক্ষ্যে সকাল থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা জানান, 2009 সালে ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর এবং কারাবন্দী বিডিআর সদস্যদের ন্যায় বিচার ও ন্যায়সঙ্গত অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে তারা এই কর্মসূচি পালন করছেন। আমি আজও আমার পরিবারের কাছে, আমার দেশবাসীর কাছে বা আমার নিজের হৃদয়কে আমি কখনো বলতে পারতেছি না কি কারণে আমি আজকে টার্মিশন হয়েছি। আমাকে বিদ্রোহের মামলায় চাকরিচ্যুত করা হয়েছে, কিন্তু বর্তমানে আর্মির অফিসার এবং বর্তমান যে তদন্ত কমিশন এবং সারা দেশের মানুষ এবং বর্তমানে যেসব তথ্যপত্র আছে এর ভিতরে এটা কোনো বিদ্রোহ না। নতুন কোন আইনে বিচার করা আইনের বহির্ভূত, কিন্তু সেটাকে নতুন করে আইন করে আমাদের উপরে একটা জুলুম ধরনের বিচার হয়েছে। মার্চের 15 তারিখ আমাদের একটা সুরাহা দেওয়ার কথা ছিল, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, কিন্তু আমাদের সেরকম আশানুরূপ কোনো কিছুই করে নাই বা আমাদের সাথে সাক্ষাৎও করে নাই। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েডংয়ের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে সফররত বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা। একই দিনে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দেশটিতে যাওয়া প্রতিনিধি দলটি। স্থানীয় সময় মঙ্গলবার সকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয় বলে জানিয়েছে বিএনপি। দলের মিডিয়া সেল থেকে জানানো হয়, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে চীন। তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং খুব শিগগিরই ফিরবেন বলে জানিয়েছেন দলটির নেতারা। আলোচনা চলছে দেশে ফিরলে কোথায় বাস করবেন তিনি। জানা যায়, তারেক রহমান রাজধানীর গুলশানের একটি বাড়িতে উঠতে পারেন। এজন্য প্রয়োজনীয় সংস্কারের পর বাড়িটি পুরোপুরি প্রস্তুত করা হচ্ছে।
রাজধানীর গুলশানের বাড়ি নম্বর 196। বিচারপতি আব্দুস সাত্তার সরকারের সময় খালেদা জিয়ার নামে বরাদ্দ ছিল বাড়িটি। এটি তার দখলে থাকলেও নামজারি ছিল না। অন্তর্বর্তী সরকার গত 4 জুন বাড়িটির নামজারির কাগজ বেগম খালেদা জিয়ার হাতে তুলে দেয়। তাই ধারণা করা হচ্ছে 17 বছর ধরে লন্ডনে নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে উঠবেন এই বাড়িটিতে। তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে বেশ উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা। আমরা সারা জীবন দেখেছি যে তারেক রহমান একটা আইডল, তারেক রহমান তারুণ্য নির্ভর যে রাজনীতি বা আগামী যে ভবিষ্যৎ, অবশ্যই সেটা তারেক রহমানের মাধ্যমে চাই এবং আমাদের উৎফুল্ল আমরা বলেই শেষ করতে পারবো না। 5 আগস্টের গণঅভ্যুত্থান, তার পরবর্তীতে দেশনায়ক জনাব তারেক রহমান দেশে ফিরে আসবেন, সেটা জাতীয়তাবাদী শক্তির সকল পর্যায়ের নেতৃবৃন্দের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। আমরা বিশ্বাস করি যে তার সরাসরি উপস্থিতি আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলকে আরও সংগ্রামী, সুসংগঠিত এবং আদর্শিক ও গতিশীল করে তুলবে। বিএনপির শীর্ষ নেতার দেশে ফেরা নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিএনপি সহ দেশের সব মানুষ তারেক রহমানের ফেরার জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে ওনার আসতে, তো এটা প্রস্তুতিরও ব্যাপার আছে এখানে। তো সেই কাজটি চলছে। নেতাকর্মীরা তো ওনার সাথে এত বছর একসাথে কাজ করেছেন, উনি প্রতিটি মুহূর্তে নেতাকর্মীর সাথে ছিলেন, সুতরাং নতুনভাবে প্রস্তুতির কিছু নাই। কিন্তু উনি আসার যে আনন্দ, সেটা তো অবশ্যই, সেটার অপেক্ষা সবাই আছে। নির্বাচনের আগে বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের রাজনীতি করতে হলে নিজেদের চিন্তা ভাবনা নিয়ে জনগণের কাছে পৌঁছাতে হবে। এখন যদি কোনো দল গোষ্ঠী একটি দলকে কোণঠাসার রাজনীতি করে, সেটা তাদের সমস্যা। আসলে এটা তো বিএনপির কোনো সমস্যা না, এটা তো কোনো রাজনীতি হতে পারে না। সকলের মতামত, আদর্শ, ভাবনা, চিন্তা আছে, সেদিকে তাদের কাজ করা উচিত। গণতন্ত্রে বিশ্বাস করলে সকলের নিজের যে চিন্তা, ভাবনা, দর্শন, সেটা নিয়ে জনগণের কাছে যাওয়ার কথা। অন্য কাউকে ঠেকানো কোনো রাজনীতি হতে পারে না। বিএনপির নেতাকর্মীরা বলছেন, তারেক রহমান নিজেও দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনের তফসিল বা দিনক্ষণ ঠিক হলেই তিনি দেশে ফিরবেন। তো উনিও প্রস্তুতি নিচ্ছেন। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সাভারে সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা আরিচা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অবৈধ 3 হুইলার বন্ধে অভিযান শুরু করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের হাইওয়ে থানার সামনে এই অভিযান চলে। অভিযানে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ 3 হুইলারের বিরুদ্ধে মামলা দেওয়া সহ সেগুলো জব্দ করা হয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 6 দফা দাবিতে মাদারীপুর সদর উপজেলায় স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। একই সাথে সকালে জেলার আরও 4টি উপজেলায় এই কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। তারা জানান, সরকারের কাছে একাধিকবার 11তম গ্রেডে বেতন স্কেল উন্নীত করার দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এছাড়া নিয়মিত পদোন্নতি, পর্যাপ্ত সংখ্যক পদ সৃজন, চাকরি স্থায়ী করা, ঝুঁকি ভাতা প্রদান এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান আন্দোলনকারীরা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।